বাংলা সমাস 15 মিনিটে তোমার আমি সমাস একদম বেস্ট লেভেলে হচ্ছে পড়ায় দিব। সমাস থেকে কি কোশ্চেন আসে? সমাস থেকে মূলত কোশ্চেন আসে হচ্ছে তোমাকে শব্দ দিয়ে দিয়ে বলে যে এটা হচ্ছে মানে সমাসের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, সহজ হিসাব। সমাস থেকে এই টাইপের কোশ্চেনই সবচেয়ে বেশি আসে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এখন এই ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে গেলে তোমার কিছু টপিক বুঝতে হবে, কিছু জিনিস তোমার বুঝতে হবে। তো চলো আমরা একটু দেখি, ঠিক আছে? সেটা কি কি জিনিস বুঝতে হবে, চলো দেখি। তাহলে প্রথম কথা হচ্ছে সমাস শব্দের মানে হচ্ছে সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের হচ্ছে এক পদীকরণ, অর্থাৎ একাধিক পদকে একসাথে মিলিত করে একটা পদে পরিণত হওয়াকেই তোমার মূলত হচ্ছে সমাস বলে। ঠিক আছে, বেসিক জিনিস। যেমন ইন্দ্রকে জয় করে যে ইন্দ্রজিৎ, দেখো এই অনেকগুলা শব্দকে আমি একসাথে করে দেখো ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ দিয়ে হচ্ছে পুরো জিনিসটা বোঝায়, তাহলে এটাকেই বলে সমাস। তাহলে সমাস বুঝছো যে অনেকগুলা পদকে একসাথে এক পদে পরিণত করাকেই সমাস বলে। যে ইন্দ্রকে জয় করে যে, এর বদলে আমি এক কথায় বলতে পারবো ইন্দ্রজিৎ, একই জিনিস। আচ্ছা এখন আসো, সমাসের মধ্যে তিনটা জিনিস তোমাকে জানতে হবে। একটা হচ্ছে সমস্ত পদ কি বা সমাসবদ্ধ পদ কি, সমস্যমান পদ কি, আরেকটা হচ্ছে তোমার ব্যাস বাক্য কি। তাহলে এই যে দেখো সমাসের প্রক্রিয়া, এই যে নতুন শব্দ তৈরি হয় ইন্দ্রজিৎ, এই ইন্দ্রজিৎটাকে তোমার বলা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে সমাস প্রক্রিয়ার মাধ্যমে যে শব্দটা তৈরি হয় এটাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। আর এই সমস্ত পদকে ভেঙে এই যে বড় যে একটা জিনিস লেখা যায় এটাকেই বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। কথাটা বুঝছো? তাহলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে ভেঙে এই যে যে বড় একটা বাক্য লেখা যায়, যেমন ইন্দ্রকে জয় করে যে পুরাটাকে বলে ব্যাস বাক্য। ঠিক আছে? আর এই ব্যাস বাক্যের প্রত্যেকটা পদকে আলাদা করে বলা হচ্ছে সমস্যমান পদ। যেমন ইন্দ্রকে একটা সমস্যমান পদ, জয় একটা সমস্যমান পদ, করে একটা সমস্যমান পদ, যে একটা সমস্যমান পদ। তাহলে বুঝছো? তাহলে এইগুলো প্রত্যেকটা আলাদা করে হচ্ছে একটা সমস্যমান পদ। সবগুলো সমস্যমান পদ মিলে হচ্ছে ব্যাস বাক্য। আর এই পুরা ব্যাস বাক্যের বদলে যদি একটা মাত্র সমাসবদ্ধ পদ আসে এটাকে তোমার বলে সমস্ত পদ। আবার সেই সমস্ত পদের মধ্যে প্রথমটাকে বলে হচ্ছে পূর্বপদ, পরেরটাকে বলে হচ্ছে পরপদ। যেমন ইন্দ্র হচ্ছে এখানে পূর্বপদ, জিত হচ্ছে এখানে পরপদ। বুঝছো? একদম ক্লিয়ার? তাহলে এগুলো একটু দেখবা, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে আসবে কিন্তু তোমার কিছু বেসিক লাগবে। তাহলে দেখো সমস্ত পদ কোনটা, সমস্যমান পদ কোনটা, সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কোনটা, পূর্বপদ কোনটা, পরপদ কোনটা। আচ্ছা পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তরপদ, পরপদ উত্তর পদ বলে, সব আমরা পড়ায় ফেলছি। এবার চলে আসো, সমাসের মধ্যে মেইনলি ভাই 6টা টাইপ আছে, আমি একটু জাস্ট তোমাদেরকে দেখাই, তারপর আমরা হচ্ছে পিডিএফটা দিব কিভাবে তুমি ব্যাস বাক্য সই করবে। খালি বেসিকটা বুঝলেও তুমি নিজে নির্ণয় করতে পারবা। তাহলে প্রথমে আসা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে এই সমাসে দুইটা শব্দের অর্থই হচ্ছে প্রধান, অর্থাৎ এই সমাসে দুইটা শব্দের অর্থই প্রধান, মানে অর্থের প্রাধান্য পায়। আমরা কি জানি যে একটা সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে দুইটা পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। তাহলে দ্বন্দ্ব সমাস হচ্ছে এমন একটা সমাস যেই সমাসের পূর্বপদ এবং পরপদ দুইটা অর্থই হচ্ছে তোমার প্রধান ভাবে হচ্ছে প্রকাশ পায়, দুইটা অর্থেরই প্রাধান্য পায়, এটাকে বলে দ্বন্দ্ব সমাস। যেমন দেখো ভাই ও বোন, ভাই বোন, দেখো ভাই বোন দিয়ে ভাইকেও জোর দিয়ে বুঝাচ্ছে, বোনকেও জোর দিয়ে বুঝাচ্ছে। তাল ও তমাল, তাল তমাল, এটা তালও জোর দিয়ে বুঝাচ্ছে, তমালকেও জোর দিয়ে বুঝাচ্ছে। ভালো ও মন্দ, ভালো মন্দ, এই ভালো মন্দ শব্দটায় ভালোর উপরও জোর দিচ্ছে, মন্দের উপরেও জোর দিচ্ছে। তাহলে দেখো তো এই সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পাইলে এটাকে বলে দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? আর দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যগুলো সাধারণত ও দিয়ে যুক্ত হয়। দেখো ভাই বোনকে ভাঙলে ভাই ও বোন, তাল তমালকে ভাঙলে তাল ও তমাল, ভালো ও মন্দ, টক ঝাল মিষ্টি, এটারে ভাঙলে টক কমা ঝাল ও মিষ্টি। তাহলে দেখছো, তাহলে এটা ব্যাস বাক্যে সাধারণত ও থাকে এবং উভয় পদের অর্থই হচ্ছে প্রধান রূপে প্রকাশ পায়, এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। শেষ। এবার আসো দ্বিগু সমাস। দ্বিগু সমাস হচ্ছে এখানে পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ থাকবে, পূর্ব পদে হচ্ছে সংখ্যাবাচক কোন শব্দ থাকবে, তার সাথে হচ্ছে বিশেষ্য কোন একটা শব্দের হচ্ছে সমাস হবে এবং আলটিমেটলি হচ্ছে পরপদের অর্থই প্রধানভাবে প্রকাশ পাবে, তাকে বলে হচ্ছে দ্বিগু সমাস। আমি একটা এক্সাম্পল দিলে তুমি ক্রিস্টাল ক্লিয়ার পাবা। যেমন দেখো তিন মাথার সমাহার, তে মাথা। তাহলে এই শব্দটাই দেখো তে পূর্ব পদে আছে হচ্ছে তে, তে শব্দের মানে তিন। তাহলে দেখো পূর্ব পদে হচ্ছে তোমার সংখ্যাবাচক শব্দ আছে আর মাথা কিন্তু বিশেষ্য, তাহলে পরপদটা হবে বিশেষ্য আর পূর্বপদ হবে হচ্ছে তোমার সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ, তাহলে পূর্বপদটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ, কারণ তে মানে হচ্ছে তিন, এটা একটা সংখ্যাবাচক বিশেষণ শব্দ, আর মাথা হচ্ছে বিশেষ্য। তাহলে দেখো সংখ্যাবাচক বিশেষণ শব্দের সাথে বিশেষ্য শব্দের সমাস হয়ে দিন শেষে এটা কাকে প্রাধান্য দিচ্ছে? তিনকে প্রাধান্য দিচ্ছে না, এটা মাথাকেই প্রাধান্য দিচ্ছে, মাথাকেই প্রাধান্য দিচ্ছে, এই জন্য তে মাথা। তাহলে পরপদের অর্থই প্রধান হচ্ছে। সেম ভাবে তিন ভুজের সমাহার ত্রিভুজ, ত্রিভুজ দিয়ে মূলত কিন্তু এই জ্যামিতিক আকৃতিটাকেই বুঝাচ্ছে। তাহলে এখানে মেইন প্রাধান্য পাচ্ছে এই ভুজটা, এই ভুজটাই প্রাধান্য পাচ্ছে, খালি বুঝাচ্ছে এই ভুজের তিনটা বাহু আছে, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে দেখছো, তাহলে পূর্বপদের সংখ্যাবাচক বিশেষণ শব্দের সাথে পরপদে হচ্ছে বিশেষ শব্দের সমাস হয়ে দেখো পরপদের অর্থই তোমার মেইন বোঝাচ্ছে।
সপ্ত ঋষি সমাহার সপ্তর্ষি, পঞ্চ ঋষি সমাহার পঞ্চর্ষি, তাহলে এগুলো একটু দেখে ফেলবা। আর দ্বিগু সমাসের ব্যাস বাক্যে সমাহার শব্দটা মূলত থাকে, যেমন দ্বিগু, দ্বিগু শব্দটা নিজেই একটা দ্বিগু সমাস, বুঝছো? দ্বিগু শব্দটা নিজেই একটা দ্বিগু সমাস, যে দ্বি বা দুই গুণের সমাহার দ্বিগু, ঠিক আছে? বুঝছো? তাহলে এগুলো পারবে, এবং পরপদের অর্থ এখানে প্রধান রূপে প্রকাশ পায়। এবার আসা হচ্ছে কর্মধারয় সমাস, ঠিক আছে? কর্মধারয় সমাস হচ্ছে বিশেষণ ও বিশেষণ শব্দে কিংবা বিশেষ্য ও বিশেষণ শব্দে যে সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান পায় তাকে কর্মধারয় সমাস বলে। অর্থাৎ কর্মধারয় সমাসে আসলে পরপদের অর্থই প্রধান হয়। এখানে পূর্বপদটা হচ্ছে বিশেষ্য হতে পারে অথবা বিশেষণও হতে পারে, কিন্তু পরপদটার অর্থ এখানে প্রধান রূপে প্রকাশ পায়, তাকে হচ্ছে কর্মধারয় সমাস বলে। অথবা এই যে বলা যায় যে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন শব্দের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন শব্দের সমাস হয় এবং পরপদের অর্থটাই এখানে প্রধান প্রাধান্য পায়, পরপদের অর্থটাই প্রাধান্য পায়, সেটাকে বলে কর্মধারয় সমাস। যেমন আমি তোমার দেখাচ্ছি, নীলাকাশ, এটা মানে হচ্ছে নীল যে আকাশ। এখানে দেখো পূর্বপদ হচ্ছে বিশেষণ নীল, নীল কিন্তু বুঝাচ্ছে যে কেমন আকাশ, নীল আকাশ, তাহলে নীল হচ্ছে আকাশের দোষ গুণ বুঝাচ্ছে, কালার বুঝাচ্ছে, তাহলে নীল হচ্ছে বিশেষণ। তাহলে দেখো পূর্বপদে বিশেষণ শব্দের সাথে পরপদে দেখো বিশেষ্য, আকাশ কিন্তু বিশেষ্য, আকাশ একটা জিনিসের নাম। তাহলে পূর্বপদে বিশেষণ শব্দের সাথে পরপদে হচ্ছে বিশেষ্য শব্দের সমাস হয়ে এটা দিন শেষে কার অর্থ প্রকাশ পাচ্ছে বলো? নীলাকাশ বললে তুমি কিসের কথা ভাবো? তুমি কি নীল কোনো কালারের কথা ভাবো, নাকি তুমি আকাশের কথা চিন্তা করো? বলো। নীলাকাশ এই শব্দটা দিয়ে তুমি কার অর্থ বুঝো? এটা এক ধরনের আকাশ, তার মানে এক ধরনের আকাশ, মানে আকাশের শব্দ এখানে প্রাধান্য পাচ্ছে, তার মানে পরপদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে। এই জন্য দেখছো, তাহলে বিশেষণ শব্দের সাথে বিশেষ্য শব্দের সমাস হয়ে পরপদটা এখানে প্রধান, পরপদের অর্থটাই তোমার মাথায় আসতেছে, প্রাধান্য পাচ্ছে, এই জন্য এটাকে বলে কর্মধারয় সমাস। তেমনিভাবে সৎ লোক, সৎ যে লোক, সৎ হচ্ছে বিশেষণ, লোক হচ্ছে বিশেষ্য, এটা দিয়ে তুমি কি বুঝাও? সৎ বুঝো, নাকি সৎ লোক বলতে একটা মানুষের কথা মনে পড়ে? তাহলে সৎ লোক বলতে একটা লোকের কথা মনে পড়ে, তাহলে এখানে লোকের অর্থই প্রাধান্য পাচ্ছে, পরপদ অর্থে প্রাধান্য পাচ্ছে, এই জন্য এগুলো কর্মধারয় সমাস। রক্ত কমল, তাহলে রক্ত যে কমল, পাণ্ডুলিপি, পাণ্ডু যে লিপি, একটু একবার করে দেখবা, এই সুন্দর লতাটা একটু ভালো মতো দেখো, এটা পরীক্ষায় বেশি আসে, কারণ এটার ব্যাস বাক্য হচ্ছে সুন্দরী যে লতা, এটা ব্যাস বাক্য থেকে যখন সমাস হয় তখন এই সুন্দরীটা সুন্দর হয়ে যায়। মহাকীর্তি, মহতি যে কীর্তি, তারপরে মহানবী অনেক বেশি আসে, মহান যে নবী, মহানবী, ঠিক আছে? এটা কিন্তু একটু এগুলা দেখবা। ওকে, এবার আসো, এবার আসে কর্মধারয় সমাসকে আবার আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কর্মধারয় সমাসের ক্লাসিফিকেশনটা পরীক্ষা অনেক বেশি আসে এবং এটা তোমার সমাস নির্ণয় করতে গেলেও তোমার বুঝতে হবে। তাহলে প্রথমে আসো, সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে রূপক কর্মধারয় হচ্ছে তোমার সমাস। তাহলে এর মধ্যে চলে আসো, প্রথমে আসা সাধারণ কর্মধারয় সমাস। এটা ভাই এমনি বুঝতেছো যে সাধারণ কোন একটা বিশেষণ শব্দের সাথে বিশেষ্য পদের সমাস হয়ে পরপদের অর্থে প্রধান পাবে, কর্মধারয় মানে পরপদের অর্থ প্রাধান্য পাবে, এটাই হচ্ছে তোমার সাধারণ কর্মধারয় সমাস। যেমন দেখো, নব যে অন্ন, নবান্ন, নব শব্দের মানে কি? নতুন, অন্ন মানে ভাত, ওই যে নবান্ন উৎসব হয়, নতুন ধান কাটে, তাহলে ধানটা নতুন না, নবান্ন, ঠিক আছে? এগুলো হচ্ছে সাধারণ কর্মধারয়, একটু একবার করে দেখবা। পুরো যে চিঠি, উড়ো চিঠি, নীল যে কণ্ঠ, নীল কণ্ঠ, ওই যে নীল যে আকাশ, নীল আকাশ, এগুলো তোমরা হচ্ছে সাধারণ কর্মধারয় পারবা এগুলো। এবার আসো, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মধ্যপদরূপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, আর একটা হচ্ছে রূপক কর্মধারয়, এগুলো পরীক্ষায় বেশি আসে, এটা একটু বুঝো। মধ্যপদরূপী কর্মধারয় হচ্ছে ব্যাস বাক্যর মধ্যপদটা লোপ পেয়ে হচ্ছে এই ধরনের সমাস তৈরি হয়। তাহলে ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পেয়ে এই ধরনের সমাস তৈরি হয় বলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন দেখো, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, ঠিক আছে? তাহলে ঘরে আশ্রিত জামাই, দেখো এই আশ্রিত শব্দটা লোপ পেয়ে সমাস হয়ে গেছে ঘর জামাই, তাহলে মধ্যপদ হচ্ছে লোপ পেয়ে গেছে, তাহলে এটা হচ্ছে মধ্যপদলোপী। ঘি মিশ্রিত ভাত, ঘি ভাত, দেখো মিশ্রিত শব্দটা লোপ পেয়ে গেছে, মধ্যপদ লোপ পেয়ে গেছে, মধ্যপদলোপী কর্মধারয়। সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন, দেখো চিহ্নিত শব্দটা লোপ পেয়ে গেছে, মাঝখানের পদটা লোপ পেয়েছে, এগুলো সব মধ্যপদলোপী কর্মধারয়, একটু একবার করে হচ্ছে দেখবা। এবার আসো, উপমান কর্মধারয় সমাস, এইটা খুব ইম্পর্টেন্ট। উপমান কর্মধারয় সমাস হচ্ছে তুমি কোন একটা বস্তুর সাথে তুলনা করবা। উপমান শব্দের মানে হচ্ছে তুলনীয় বস্তু, অর্থাৎ তুমি কোন একটা বস্তুর সাথে তুলনা করবা এবং সেই তুলনায় অবশ্যই এখানে একটা গুণ থাকবে, একটা গুণ বা একটা বিশেষণের একটা এক্সাম্পল থাকবে। উপমান এবং উপমিতর মধ্যে প্যাচ লাগে, আমি তোমার আর কেমন ট্রিক দেখাবো, জীবনও ভুলবা না, ঠিক আছে? এবং এগুলো তোমার বিসিএস এক্সাম পর্যন্ত কাজে লাগবে। আমরা নিজেরা বিসিএস পরীক্ষা দিচ্ছি, তো বুঝতেই পারতেছো আল্লাহর মধ্যে বেশ ভালো রেজাল্ট আমরা কিন্তু প্রিলি পাস করতেছি, রিটেন কিন্তু ভালো করতেছি, তো বুঝতেই পারতো আমাদের উপরে ভরসা রাখো, যেমন পড়াবে এটা তোমার বিসিএস পর্যন্ত কাজে লাগবে, ঠিক আছে? উপমান এবং উপমিত অনেকে প্যাচ লাগায় ফেলে, আমি একদম সিম্পল ট্রিক্স বলি। উপমান কর্মধারয় সমাসে একটা বিশেষণ থাকবে বা একটা সাধারণ গুণের উল্লেখ থাকবে, একটা গুণ বা একটা বৈশিষ্ট্যের উল্লেখ থাকবে, তাইলে সেটা উপমান কর্মধারয়। আর যদি
কোনো গুণের উল্লেখ না থাকে, কোনো বৈশিষ্ট্য বা কোনো উপাদানের বা কোনো বিশেষণের উল্লেখ না থাকে, সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এক্সাম্পল দিয়ে বোঝায়, দেখো কাজলের মতো কালো। কালোকে একটা গুণের কথা বোঝাচ্ছে না, জিনিসটা দেখতে কালো বা এরকম কিছু একটা, এটা হচ্ছে গুণের কথা থাকলে সেটা উপমান কর্ম ধরায়। এই জন্য কাজলের মতো কালো, কাজল কালো উপমান কর্ম ধরায়। কুসুমের মতো কোমল, কোমল একটা বৈশিষ্ট্য বা একটা বিশেষণ, এটা থাকলেই, গুণের উল্লেখ থাকলে এটা উপমান কর্ম ধরায়। এই জন্য কুসুম কমল হচ্ছে উপমান কর্ম ধরায়। তারপরে দেখো তুষারের ন্যায় ধবল। ধবল মানে সাদা, সাদা একটা গুণ বোঝাচ্ছে, গুণের উল্লেখ থাকলে উপমান কর্ম ধরায়। তারপরে দেখো রক্ত লাল, রক্তের ন্যায় লাল। লাল এটা একটা ধর্ম বা একটা গুণের কথা বোঝাচ্ছে, লাল কালার বোঝাচ্ছে, এটা অবশ্যই কি তাহলে উপমান কর্মধারয়। তার মানে উপমান কর্মধারয় হচ্ছে অবশ্যই তোমার কি থাকবে, একটা বিশেষণ থাকবে, সেই বিশেষণটা হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করবে, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এবার আসো উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয় হচ্ছে, আচ্ছা উপমিত, আচ্ছা উপমিত এখানে মনে হয় নাই। উপমিত এখানে বলতে উপমিত চলে, আচ্ছা একটা স্লাইড মনে হয় বাদ পড়ে গেছে, আমি তোমার লিখেই বুঝাই। উপমিত কর্মধারয় সমাসে এখানে কোনো গুণের উল্লেখ থাকবে না, যেমন পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ, ঠিক আছে, বা এটাকে অনেকে সিংহ পুরুষ বলে, যাই হোক। তাহলে এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, পুরুষ এটা কি একটা বিশেষ্য, সিংহ কিন্তু একটা বিশেষ্য। এখানে কি কোথাও বলছে পুরুষ সিংহের মতো সাহসী, এরকম কিছু বলছে? বলে নাই। আমার কথাটা কি বুঝছো? আগের বার এক্সাম্পলে কি বলছিল, রক্তের ন্যায় লাল, লাল একটা বৈশিষ্ট্য বা একটা গুণ বুঝাচ্ছে, এটা উপমান কর্মধারায় ছিল। কিন্তু এবার একটু এক্সাম্পলটা চিন্তা করো, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ, বলো এখানে কি তোমাকে পুরুষ, এটা কি কোনো গুণ? এটা তো একটা বিশেষ্য, সিংহ একটা বিশেষ্য। যদি বলতো সিংহের মতো সাহসী, তাহলে এটাকে আমরা উপমান বলতাম, কিন্তু এখানে কোনো গুণের কথা উল্লেখ নাই, এই জন্য এটা উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে, বুঝতে পারতেছো? তাহলে এইটা হচ্ছে তোমার উপমিত কর্মধারয়, অর্থাৎ এখানে কোনো সাধারণ গুণের উল্লেখ না থাকলে উপমিত, আর সাধারণ গুণের উল্লেখ থাকলে সেটা হচ্ছে উপমান কর্মধারয়। শেষ। ঠিক আছে, ওকে, পারা যাবে। তাহলে এইবার চলে আসো, আর রূপক কর্মধারয় হচ্ছে তোমার দুইটা জিনিসের মধ্যে হচ্ছে রূপ চিন্তা করা হয়, দুইটা জিনিসকে অভিন্ন ধরা হয়, যেমন ক্রোধ, রূপ, অনল। অনল মানে আগুন, আগুনকে আগুনের সাথে তুলনা করছে হচ্ছে তোমার রাগের সাথে। ক্রোধ মানে রাগ, রাগের সাথে আগুনকে হচ্ছে সমান ধরছে, যে রাগ যে কথা, আগুন সেই কথা। ক্রোধ, রূপ, অনল, প্রধানল। তারপরে যে বিষাদ, রূপ, সিন্ধু, সবচেয়ে ফেমাস একটা এক্সাম্পল আসবেই। রূপক কর্ম ধরায় দুইটা জিনিস পড়াইলাম, দেখবে একটা চলে আসছে, ক্রোধ, রূপ, অনল, প্রধানল, এটা আসে। আর হচ্ছে বিষাদ, রূপ, সিন্ধু, যে বিষাদ বা দুঃখ হচ্ছে একটা পুরো বিশাল সাগরের মতো। তাহলে এখানে দেখো বিষাদ এবং সিন্ধু দুটার মধ্যে রূপক তুলনা করতে, একই জিনিস বোঝাইতে, এই জন্য এটাকে বলে বিষাদ, রূপ, সিন্ধু। বিষাদ, সিন্ধু রূপক কর্মধারয় সমান। আর এগুলার ব্যাস বাক্যে রূপ থাকবে, যেমন বিষাদ, রূপ, সিন্ধু, ক্রোধ, রূপ, অনল, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, এবার আসো হচ্ছে তাহলে কর্মধারয় মোটামুটি বুঝলাম। তৎপুরুষ সমাসে চলে আসো। তৎপুরুষ সমাস হচ্ছে এই সমাসে, এই সমাসেও পরপদের অর্থ প্রাধান্য লাভ করবে, কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এবার পূর্ব পদের বিভক্তি গুলা হচ্ছে লোপ পাওয়া শুরু করবে। পূর্ব পদের কি পাবে, পূর্ব পদের হচ্ছে তোমার বিভক্তি গুলা হচ্ছে তোমার লোপ পাওয়া শুরু করবে। বিভক্তি আবার কি, ওই যে মনে আছে প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি, যে কারক বিভক্তি পড়তো না, বিভক্তি। অর্থাৎ এই ধরনের সমাসে পরপদের অর্থে প্রাধান্য পাবে, আর পূর্ব পদের হচ্ছে তোমার বিভক্তি লোপ হয়ে এই সমাসটা হবে মূলত। এইগুলারে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন পূর্ব পদে যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায়, সেটাকে বলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। পূর্ব পদে যদি তৃতীয় বিভক্তি লোপ পায়, সেটাকে বলে তৃতীয় তৎপুরুষ সমাস। পূর্ব পদে যদি তোমার চতুর্থী বিভক্তি লোপ পায়, এটাকে বলে চতুর্থী তৎপুরুষ সমাস। পূর্ব পদে যদি তোমার পঞ্চমী বিভক্তি লোপ পায়, পঞ্চমী তৎপুরুষ। এমনি করে ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, আরো কিছু আছে, নই, উপপদ, আর একটা হচ্ছে অলু। ঠিক আছে, এগুলো আমরা তোমাদের একটু পরে পরে আসতে। দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে পূর্ব পদে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি, কে, রে, এগুলা বিলুপ্ত হয়ে যে সমাসটা হয় সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন জ্ঞানকে অর্জন, জ্ঞানার্জন। দেখো জ্ঞানার্জনে, দেখো এটার ব্যাস বাক্য হচ্ছে জ্ঞানকে অর্জন। দেখো জ্ঞানকে অর্জন থেকে যখন জ্ঞানার্জন হয়েছে, দেখো কি এটা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি বিলুপ্ত হয়ে গেছে, এই জন্য এটাকে বলে দ্বিতীয় তৎপুরুষ। এরকম করে দেশকে রক্ষা, দেশ রক্ষা, দেখো কে দ্বিতীয় বিভক্তি লোপ পাইছে, জন্য এটা দ্বিতীয় তৎপুরুষ। সেই ভাবে তৃতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি লোপ পাইলে তৃতীয় বিভক্তি কোনগুলা, দ্বারা দিয়ে কর্তৃক। যেমন জন দ্বারা আকীর্ণ, জনাকীর্ণ, এখানে দেখো ব্যাস বাক্যে দ্বারাটা বিলুপ্ত হয়ে গেছে, তৃতীয় বিভক্তি বিলুপ্ত হয়েছে। ঈশ্বর কর্তৃক দত্ত, ঈশ্বর দত্ত, কর্তৃকটা বিলুপ্ত হয়ে গেছে, তাহলে তৃতীয় বিভক্তি বিলুপ্ত হয়ে যে সমাস হয় তৃতীয় তৎপুরুষ। সেম ভাবে চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটাকে বলা হচ্ছে চতুর্থী তৎপুরুষ হচ্ছে তোমার সমাস। ঠিক আছে, ওকে। এখন এখানে একটা ছোট্ট জিনিস একটু বলি, এটা যদিও তোমাদের পরীক্ষায় হয়ে আসবে না, বাট একটু বলে রাখি। দ্বিতীয় বিভক্তি আর চতুর্থী বিভক্তি এই দুইটা হচ্ছে সেম, কে, রে, সেম, কিন্তু পার্থক্যটা কোথায়?
সম্প্রদান কারক আছে, এটা আমি বলছি আগেই বলছি, এটা পরীক্ষা হয়তো আসবে না। সম্প্রদান কারকে হইলে কে রে থাকলে এটাকে চতুর্থী বিভক্তি বলে, আর সম্প্রদান কারক বাদে অন্য কোনো কারকের মধ্যে কে রে থাকলে, বিশেষ করে যেমন কর্মকারকে কে রে থাকলে এটাকে দ্বিতীয় বিভক্তি বলে। যেমন এখান থেকে দুইটা ফেমাস এক্সাম্পল আছে, একটা হচ্ছে ধোপাকে কাপড় দাও, আর একটা হচ্ছে তোমার ভিক্ষুককে ভিক্ষা দাও। দুইটাই দেখো কে, একটা হচ্ছে ধোপা কে, আর একটা হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও। এই দুইটার মধ্যে ধোপাকে এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, এখানে কি এটা দ্বিতীয় বিভক্তি কেন? কারণ তুমি যখন ধোপাকে কাপড় দাও, তুমি কি ধোপাকে একদম শব্দ ত্যাগ করে তোমার কাপড় দিয়ে দাও না, তুমি তারা দাও কাপড়টা ওয়াশ করে সে তোমাকে আবার ফেরত দিবে। তার মানে তুমি এখানে কোনো দান করতেছো না। দান না করার কারণে এটা সম্প্রদান কারক না, এটা হচ্ছে কর্মকারক। কর্মকারকে তখন এটা দ্বিতীয় বিভক্তি হবে, কে এটা দ্বিতীয় বিভক্তি হবে। আর হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও, তুমি ভিক্ষুককে ভিক্ষা দিয়ে কি একটু পরে বলবা এই বেটা আমার টাকাটা ফেরত দে? বলবা না। তার মানে এখানে তুমি দান করে দিচ্ছ, সত্য ত্যাগ করে দান করে দিলে এটা হচ্ছে সম্প্রদান কারক। এই যে দান করতেছো সম্প্রদান কারক, তো সম্প্রদান কারকে কে থাকলে এটা চতুর্থী বিভক্তি। ব্যাপারটা জাস্ট একটু হালকা করে বললাম। এবার আসলে পঞ্চমী তৎপুরুষ। পূর্বপদে হচ্ছে পঞ্চমী বিভক্তি লোপ পাবে, মানে হতে থেকে চেয়ে লোপ পেয়ে যে সমাসটা হবে। যেমন আগা থেকে গোড়া, আগা গোড়া দেখো এই যে থেকে বিলুপ্ত হয়েছে, জন্ম হতে অন্ধ, জন্মান্ধ, হতে বিলুপ্ত হয়ে গেছে, এরকম করে পিডিএফটা একটু দেখবা। ষষ্ঠী তৎপুরুষে বুঝতেই পারতেছো ষষ্ঠী বিভক্তি লোপ পাবে, সপ্তমীতে হচ্ছে সপ্তমী বিভক্তি লোপ পাবে, এগুলো তুমি পারবা। এবার আসো নই তৎপুরুষ সমাস। নই শব্দের মানে হচ্ছে না, অর্থাৎ পূর্ব পদে না বাচক অব্যয় থাকবে, অর্থাৎ না, নেই, নাই, নয়, পূর্ব পদে হচ্ছে না বাচক শব্দ থাকলে সেখানে যে সমাস হয় সেটাকে বলে নই তৎপুরুষ সমাস। নই মানে না। যেমন ন অটন, অনশন, নয় বুঝ, অবুঝ, নয় সরকারি, বেসরকারি, পূর্বপদের ন, না, নয়, এগুলো হচ্ছে নই তৎপুরুষ সমাস। এবার আসলে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ হচ্ছে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় এটাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আমি জানি তোমার মাথার উপরে দিয়ে যাচ্ছে, কিন্তু এটা রাহাত ভাই আছে, টেনশন করো না, সুন্দর করে বুঝাই। একটা এক্সাম্পল দেখো, দেখো দেখো গায়ে পড়ে যে, গায়ে পড়া। আচ্ছা এখানে বলো তো পরে, পরে কি একটা ক্রিয়া শব্দ না? ক্রিয়াপদকে বলে কৃদন্ত শব্দ। ওই যে আমরা একটু আগে পড়াইছি, প্রত্যয় পড়াইলাম না যে কৃত প্রকৃতির সাথে যখন কৃত প্রত্যয় যুক্ত হয়ে পুরা শব্দটাকে তখন বলে কৃদন্ত পদ। তাহলে কৃদন্ত পদ বলতে সহজ কথায় যদি মনে রাখো ক্রিয়াপদ, ক্রিয়াপদকে কৃদন্ত পদ বলে সহজ কথায় বলতে। তাহলে গায়ে পড়ে যে, পরে এটা একটা ক্রিয়াপদ, মানে এটা কৃদন্ত পদ। এই কৃদন্ত পদের ঠিক আগে যেই শব্দটা থাকে সেটাকে বলে উপপদ। বুঝছো বাংলা ভাষায়? তাহলে উপপদ কাকে বলে? এই কৃদন্ত পদ, অর্থাৎ ক্রিয়াপদের ঠিক আগের যে পদটা থাকে সেটাকে বলে উপপদ। তাহলে এখানে গায়ে হচ্ছে উপপদ, পরে হচ্ছে কৃদন্ত পদ, তাহলে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় এটাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। এটার একটা ফেমাস এক্সাম্পল পরীক্ষা আসতেই পারে, পঙ্কে জন্মে যা, পঙ্কজ, এটা পরীক্ষা অনেক বেশি আসে। ঠিক আছে, এখানে জন্মে কৃদন্ত পদ বা ক্রিয়াপদ, তার আগে বসছে পঙ্কে, তাহলে ক্রিয়াপদের ঠিক আগের পদটাকে বলে ব্যাস বাক্যে বলে হচ্ছে উপপদ। তাহলে পঙ্কে জন্মে যা উপপদের সাথে ক্রিয়াপদের সমাস উপপদ তৎপুরুষ সমাস শেষ। আর লাস্টেরটা হচ্ছে অলুক তৎপুরুষ। অলুক মানে এখানে কোনো বিভক্তি লুপ্ত হবে না, এখানে কোনো বিভক্তির লোপ পাবে না। যেমন খেলার মাঠ, এটা মানে খেলার মাটি। ঘোড়ার ডিম, এটা মানে ঘোড়ার ডিমই। তাহলে দেখো খেলার মাঠ, এই র, র বিভক্তি কিন্তু লোপ পায় নাই। ঘোড়ার ডিম, র, রটা কিন্তু লোপ পায় নাই। তাহলে পূর্বপদে কোনো বিভক্তি লোপ না পেলে এটাকে বলে অলুক তৎপুরুষ সমাস। অলুক মানে বিভক্তি লোপ পায় না। ঠিক আছে, ওকে। এবার আসো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্বপদে হচ্ছে অব্যয়যুক্ত কোনো শব্দ থাকবে, তার সাথে হচ্ছে সমাস হবে এবং সেই অব্যয় শব্দটাই প্রধানভাবে প্রকাশ পাবে। অর্থাৎ পূর্ব পদে হচ্ছে অব্যয় পদ থাকবে, তার সাথে সমাস হবে এবং এখানে অব্যয় শব্দটা অর্থাৎ পূর্ব পদের অর্থই প্রাধান্য পাবে। তাহলে তুমি খেয়াল করো আমরা যতগুলো সমাস বললাম এর মধ্যে অব্যয় ভাব সমাসই হচ্ছে একমাত্র সমাস যেখানে পূর্ব পদের অর্থই প্রাধান্য পায়, আর দ্বন্দ্ব সমাসে দুইটার অর্থই প্রাধান্য পায়। আর বাকি সবগুলা তখন পর্যন্ত যা পড়ছি সবগুলাতে হচ্ছে পরপদের অর্থই প্রাধান্য পায়। তাহলে একমাত্র অব্যয় ভাব সমাসই হচ্ছে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় এবং সেই পূর্ব পদে হচ্ছে অব্যয় বসে। যেমন মরণ পর্যন্ত, আমরণ, এগুলো আমি মনে রাখতাম এমনি, এগুলোকে তুমি হচ্ছে ওই যে বাক্য সংক্ষেপণে পড়ছো, বাক্য সংক্ষেপন পড়ছো না ছোটবেলায়? মরণ পর্যন্ত, আমরণ, জানু পর্যন্ত লম্বিত, আজানু লম্বিত, এগুলোকে সব তুমি হচ্ছে বাক্য সংকোচনে পড়ছো। বাক্য সংকোচনের ম্যাক্সিমাম গুলোই কাইন্ড অফ হচ্ছে অব্যয়ভাব সমাস। আমি এমনি মনে রাখতাম, এটা মনে রাখার জন্য বলতেছি পরীক্ষার আগে, যে মরণ পর্যন্ত, আমরণ, জানু পর্যন্ত লম্বিত, আজানু লম্বিত। ঠিক আছে, এইগুলো আর কি। এবার আসো লাস্টে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হচ্ছে এটা উল্টা। দেখো অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থই প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়, দুইটার অর্থই প্রাধান্য পায়। আর বাকি সবগুলা দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাসে পরপদের অর্থই প্রাধান্য পায়। আর বহুব্রীহি সমাস হচ্ছে কোনোটারই অর্থ প্রাধান্য পায় না, পূর্বপদকেও প্রাধান্য দেয় না, পরপদকেও প্রাধান্য না দিয়ে সে থার্ড কোনো একটা জিনিসকে বোঝায়, অর্থাৎ সে কাউকেই প্রাধান্য দেয় না, সে সবাই ইগনোর করে তৃতীয় কোনো জিনিসকে বোঝায়। এটাকেই তোমার বলে হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে,
তাহলে দেখো, যে সমাসে সমসমান পদগুলোর কোনটির অর্থই প্রধানভাবে না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় কোনো কিছুর অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন যেমন আমি তোমাকে বলি, 10 আনন যার, 10 আনন, 10 মানে কি? 10 আনন মানে মুখ, 10 আনন যার বলতে বুঝাচ্ছে 10টা মুখ আছে যার। তাহলে বল এখানে কার অর্থ প্রাধান্য পাইছে? 10-এর অর্থ প্রাধান্য পাইছে না, মুখের অর্থ প্রাধান্য পাইছে না। এই 10 আনন দিয়ে হচ্ছে রাবণকে বুঝাচ্ছ, যে রাবণের 10টা মুখ ছিল। তাহলে তুমি খেয়াল করো, এখানে পূর্বপদ হচ্ছে 10, 10 কেউ বুঝাচ্ছে না। পরপদ হচ্ছে আনন, আনন মানে মুখ, মুখ কেউ বুঝাচ্ছে না। এখানে 10 আনন দিয়ে হচ্ছে রাবণকে বুঝাচ্ছে, যে 10টা মুখ যার আছে রাবণ, অর্থাৎ রাবণের অর্থ রাবণকে বুঝাচ্ছে। তাহলে রাবণ তো এখানে কোথাও নাই। তাহলে দেখো, এখানে পূর্বপদের অর্থও বুঝাচ্ছে না, 10 কেউ বুঝাচ্ছে না, আনন কেউ বুঝাচ্ছে না। তাহলে পূর্বপদ পরপদ কাউকেই না বুঝে অন্য আরেকটা জিনিসকে, রাবণকে বুঝাচ্ছে, যার 10টা মুখ আছে। কার আছে? রাবণের আছে, ওই যে আমরা রামায়ণে পড়ছি। তাহলে এই 10 আনন দিয়ে রাবণকে বুঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে তোমার বহুব্রীহি সমাস। বুঝতে পারছো? সেইম ভাবে দেখো, সেইম ভাবে এরকম অনেকগুলো বহুব্রীহির মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ হচ্ছে পূর্বপদ হচ্ছে বিশেষণ হয় আর পরপদ হচ্ছে বিশেষ্য হয়। যেমন সুন্দর হৃদয় যা, সুহৃদ। পূর্বপদে দেখো বিশেষণ আছে সুন্দর, বিশেষণ, আর হৃদয় একটা নাম, বিশেষ্য। তাহলে দেখো, পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্যের সমাস হইতে সুহৃদ। এই সুহৃদ দিয়ে সুন্দর কেউ বুঝাচ্ছে না, হৃদয় কেউ বুঝাচ্ছে না, এটা দিয়ে বুঝাচ্ছে তোমাদের জাদিদ ভাইকে, কারণ জাদিদ ভাইয়ের মনটা অনেক সুন্দর। ঠিক আছে? তাহলে বুঝতেছো? দেখো, সুন্দর কেউ বুঝাচ্ছে না, হৃদয় কেউ বুঝাচ্ছে না, বুঝাচ্ছে যে সুন্দর হৃদয়ের অধিকারী এমন কোন একজন মানুষকে। তাহলে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এটাই হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে এটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। আর ব্যাধিকরণ বহুব্রীহি হচ্ছে যেই সমাসের পূর্বপদ এবং পরপদ বহুব্রীহি সমাসের দুইটাই বিশেষ্য হবে, দুইটাই বিশেষ্য হবে, সেটাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন বিনা পানিতে যার, বিনা পানি। দেখো, বিনা মানে এক ধরনের বাদ্যযন্ত্র, আর এই পানি, এই পানি কিন্তু খাবার পানি না, এই পানি কিন্তু মূর্ধন্য দিয়ে, পিডিএফটা আমি দিয়ে দেবো একটু পরে, টেনশন করো না। এই মূর্ধন্য দিয়ে হচ্ছে হাত বুঝায়, এই পানি মানে হাত, এই পানি মানে কিন্তু খাবার না। ওই যে বলে না যে আপনার মেয়ের পানি প্রার্থী, মানে আপনার মেয়ের হাতটা আমি চাই, এই পানি মানে কিন্তু খাবার পানি না। তাহলে বিনা পানিতে যার, বিনা মানে বাদ্যযন্ত্র, এই পানি মানে হাতকে বুঝাচ্ছে, মূর্ধন্য দিয়ে যে পানি সেটা হাতকে বুঝায়। তাহলে বিনা হচ্ছে বিশেষ্য, পানীয় বিশেষ্য। তাহলে দুইটা বিশেষ্য পদের মধ্যে যে বহুব্রীহি সমাস হয়, এটারে তোমার বলা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। আর এটা দিয়ে আসলে কারে বুঝাচ্ছে বলো? এটা দিয়ে বাদ্যযন্ত্রও বুঝাচ্ছে না, এটা দিয়ে হাতকেও বুঝাচ্ছে না, এটা দিয়ে বুঝাচ্ছে এমন কাউকে যার হাতে বাদ্যযন্ত্র থাকে। এটা কাকে বুঝাচ্ছে? সরস্বতীকে বুঝাচ্ছে। হিন্দু ধর্মে সরস্বতী দেবীর হাতে কি থাকে? বীণা থাকে, বাদ্যযন্ত্র থাকে। এটা দিয়ে তাহলে দেখছো, না বাদ্যযন্ত্রকে বোঝায় না হাতকে বোঝায়, সরস্বতী দেবীকে বুঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে তৃতীয় কাউকে বোঝাচ্ছে, অবশ্যই এটা বহুব্রীহি সমাস, আর এখানে দুইটাই বিশেষ্য, এই জন্য এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। এবার একটা ব্যতিহা, ব্যতিহার বহুব্রীহি একদম ইজি। হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, চুলে চুলে যে লড়াই, চুলাচুলি। ঠিক আছে? এইগুলো, এটা একদম মজার জিনিস, এগুলো তোমাদের এমনি মনে থাকবে, তাহলে এগুলো পারবা। কোলাকুলি, চোখাচোখি, ফাটাফাটি, এগুলো সব তাহলে ব্যতিহার বহুব্রীহি। তার মানে কম, মানে সোজা কথা, এখানে হচ্ছে শব্দ দুইটা হচ্ছে প্রায় কাছাকাছি হবে। হাতা হাতি, চুলা চুলি, লাঠা লাঠি, ফাটা ফাটি। ঠিক আছে? এগুলো দেখলেই বুঝবা। আর মধ্যপদলোপী ওই যে আগের মতোই, মধ্যপদ লোপ পাইলে যদি বহুব্রীহি হয় মধ্যপদলোপী, এগুলো বাকিটা হচ্ছে একটু দেখবা। ঠিক আছে? তাহলে এগুলো আমরা মোটামুটি সব পড়ায় ফেলছি। এবার আসো খালি হালকা কিছু জিনিস, প্রাদি সমাসটা মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। প্রাদি, ঠিক আছে? এই প্রাদি সমাসটার মধ্যে প্রথম যে জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দেখো, প্র পরা এই সমস্ত উপসর্গের সঙ্গে যদি তৎপুরুষ সমাস হয়, এটাকে বলে প্রাদি সমাস। তাহলে প্র পরা এগুলা কি উপসর্গ, এদের সাথে যে সমাসটা হয় সেগুলোকে তোমার বলা হচ্ছে, এদের সাথে যদি তৎপুরুষ সমাস হয় এটাকে বলে প্রাদি সমাস। এটার এক্সাম্পল গুলো একটু পড়বা, প্রভাত, অনুতাপ, পরিভ্রমণ, প্রভাব, প্রগতি, প্রশান্তি। প্র পরা এগুলোর সাথে হচ্ছে সমাস হবে। নিত্য সমাস হচ্ছে যেই সমস্ত সমাসের আসলে কোনো ব্যাস বাক্য আসলে হয় না, আসলে মানে এগুলোর আসলে কোনো ব্যাস বাক্য হয় না, এটা এমনি আসলে পুরাটা ও নিজেই একটা সমাস, এবং ওর আসলে ব্যাস বাক্য এরকম হয় না। এগুলার বলা হচ্ছে নিত্য সমাস। যেমন দর্শন মাত্র, যাওয়া মাত্র, এগুলার আসলে আলাদা করে তোমার ব্যাস বাক্যের দরকারই হয় না। এখন তুমি বলতে পারো, ভাইয়া কই, ভাইয়া বইয়ে তো ঠিক একটা ব্যাস বাক্য দিয়ে দিছে। বই এটা ব্যাস বাক্য দেয় না, বই এটা আসলে ওর অর্থটা বুঝাইছে, যে দর্শন মাত্র বলতে বুঝায় কেবল দর্শন। কিন্তু এটা না লিখলেও হইতো, এটা না লিখলেও তোমার হইতো। ঠিক আছে? বুঝতে পারতেছো? আচ্ছা, দাগ পড়ে গেছে। বুঝছো? কেবল দর্শন, এটা দর্শন মাত্র, এটা না লিখলেও হইতো। তো বুঝতেই পারতো, এগুলাতে নর্মালি ব্যাস বাক্যের দরকার হয় না, এগুলাকে বলা হচ্ছে নিত্য সমাস। আরেকটা হচ্ছে উপপদ সমাস। একটু আগে পড়াইতে না, ওই যে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, যেমন পঙ্কে জন্মে যা, পঙ্কজ, উপপদ সমাস। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে তোমরা মোটামুটি পারবা। এবার আসো
তাহলে হয় এটা আসবে, নয়তো তোমাকে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলা, যেমন এই যে ঢাকা বোর্ড 25 আসছে, কাগজ কলম এই শব্দটা তোমারে দিবে এবং তোমারে লিখতে হবে এটা ব্যাস বাক্য। কাগজ ও কলম কেমনে বুঝবা? কারণ তুমি নিজেই দেখতেছো কাগজ কলম দুইটারই অর্থ প্রাধান্য পাচ্ছে, কাগজকেও প্রাধান্য দিচ্ছে, কলমকে প্রাধান্য দিচ্ছে, মানে এটা দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাস হইলেই মাঝখানে ও বসবে। তাহলে কাগজ ও কলম, কাগজ কলম, তাহলে দ্বন্দ্ব সমাস, মাঝখানে হচ্ছে ও বসবে, শেষ দ্বন্দ্ব সমাস। তেপান্তর বুঝতেই পারতেছো, তিন প্রান্তরের সমাহার, দ্বিগু সমাস। নবীন বরণ, নবীনকে বরণ, দ্বিতীয় তৎপুরুষ, এগুলো একটু দেখবা। মুখচন্দ্র, আচ্ছা মুখচন্দ্রের ন্যায়, মুখচন্দ্র এটা উপমিত কর্মধারায় বলে, বলো তো কেন উপমিত? পড়াইতি যে কোনো যদি সাধারণ ধর্মবাচক কোনো পদ না থাকে, সাধারণ যদি কোনো বিশেষণ না থাকে, উপমিত। দেখো মুখ হচ্ছে একটা বিশেষ্য, চাঁদও কিন্তু একটা বিশেষ্য। এখানে কি আমি একবারও বলছি যে মুখ চাঁদের মতো সুন্দর? সুন্দর কথাটা কিন্তু আমি বলিনি, বলছি মুখ চাঁদের মতো। তাহলে এখানে দেখো কোনো সাধারণ ধর্ম বা সাধারণ কোনো গুণের উল্লেখ নাই, না থাকলেই চোখ বন্ধ করে উপমিত কর্মধার। আর যদি থাকতো তুষারের মতো শুভ্র, শুভ্র মানে সাদা, এটা একটা গুণ বুঝায়, গুণ থাকলে এটা উপমান কর্মধারায়, বুঝছো? আর জীবনে কাজ লাগবে না। সিংহাসন টিকটকে বড়াইতি মধ্যপদলবী। কাজল, যেমন এই যে দেখো কাজলের ন্যায় কালো, কালো কিন্তু একটা গুণ, তাহলে এখানে গুণ চলে আসছে, এটা উপমান কর্মধারায়, চোখ বন্ধ করে বস। আর এখানে কোনো গুণের উল্লেখ হয় নাই, যে মুখ চন্দ্রের মতো সুন্দর, এরকম কোনো সুন্দর সুন্দর কিছু বলে নাই, তাহলে এটা দুইটাই বিশেষ্য, এটা উপমিত কর্মধারায়, বুঝছো বস? শেষ। এবার এগুলো একটু দেখবা, ব্যাস, একদম শেষ।